আশা করি সবাই ভালো আছেন, আনন্দে আছেন, শান্তিতে আছেন। এই মাহা চ্যানেল শুরু করার পরে প্রথমে আপনাদেরকে আসলে আমার পরিচয় দিলাম, আমি কে, এরপর অ্যাস্ট্রোলজিটা কি, এটার একটা ডিপ এক্সপ্লেনেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। এরপর ভাবছিলাম যে কি বলি আপনাদেরকে, কি ভিডিও বানাই। তো ভাবলাম অ্যাস্ট্রোলজির সবচেয়ে কমপ্লেক্স এলাকাটা থেকে শুরু করি, সেটা হচ্ছে আপনার বার্থ চার্টটা আসলে কি, এবং এই বার্থ চার্টটাতে কি কি থাকে, এটা আমরা কিভাবে তৈরি করি, এটার অ্যাস্ট্রোফিজিক্সের দিক থেকে অথবা সায়েন্সের দিক থেকে এটা আমরা কিভাবে ডিরাইভ করি, কিভাবে আমরা পাই, এই জিনিসটা আপনাদেরকে একটু এক্সপ্লেন করি। এটা যদি একবার আপনারা বুঝে যান, শিখে যান, তাহলে নিজেদের চার্ট বুঝতে, নিজেদের নিজেদের অ্যাস্ট্রোলজি করতে আপনাদের অনেক ইজি হয়ে যাবে। এখন হ্যাঁ, বিষয়টা একটু জটিল, বাট এখন বিড়ালটা তো প্রথমেই মারতে হবে। তো প্রথমেই আসলে সবচেয়ে জটিল বিষয়টা শেষ করে দিই, যাতে আমাদের সামনের জার্নি অনেক ইজি হয়ে যায়। আচ্ছা, তাহলে বার্থ চার্টটা আসলে কি? এই মাহা চ্যানেলে আমাদের আগের ভিডিও অ্যাস্ট্রোলজি কি ভাগ্য বদলা, ওখানে আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি যে বার্থ চার্টটা কি। চাইলে ওটাও দেখতে পারেন, বাট তারপরও এই ভিডিও সুবিধার্থে আমি ব্যাপারটা আবার ব্যাখ্যা করছি। বার্থ চার্ট হলো, যখন আপনি জন্মেছেন, আমরা একটা কাল্পনিক ডেট ধরে নিই, এই ধরেন 1 জুন 1990, সকাল 9টা 25 মিনিট, লোকেশন ধরেন ঢাকা, বাংলাদেশ। এই সময় এই আকাশে কসমিক অবজেক্টস বা মহাজাগতিক বস্তুগুলো, যেমন গ্রহ, নক্ষত্র, তারা, এইগুলো যেই পজিশনে ছিল, সেই পজিশনটাকে একটা কাগজে, বা আজকালকার দিনে তো আমরা কম্পিউটার ইউজ করি, তো কম্পিউটার সফটওয়্যারে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে তুলে আনা বা আঁকা, সেটাই হচ্ছে বার্থ চার্ট। ওই বার্থ চার্টটা দেখেই আমরা আসলে গ্রহ নক্ষত্রের ইম্প্যাক্টগুলো বোঝার চেষ্টা করি। এই বার্থ চার্টে প্রচুর ইনফরমেশন থাকে, এবং এটাই অ্যাস্ট্রোলজির মূল ভিত্তি। এটার উপরে ভিত্তি করে আমরা সকল ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করি। আচ্ছা, বার্থ চার্ট কি সেটা তো বুঝলাম, তাহলে এখানে আসলে থাকে কি কি, এর এলিমেন্টস গুলা কি? তো প্রথমে আমাদের আশেপাশ থেকে শুরু করি। দ্য ফার্স্ট থিং ইট ক্যান কাম টু ইউর মাইন্ড, সবচেয়ে বড় জিনিস, সূর্য। অবশ্যই বার্থ চার্টে তো সূর্য থাকবে, সান থাকবে, সান ছাড়া বার্থ চার্ট কিভাবে হবে? তো আপনার জন্মের সময় সূর্যের এক্স্যাক্ট লোকেশন যেটা ছিল, সেটা বার্থ চার্টে উল্লেখিত থাকবে ডিগ্রি সহকারে। এখন এরপরে থাকবে হচ্ছে চাঁদ বা মুন। তা এখন কেউ কেউ বলতে পারেন যে ভাই, চাঁদ কোথা থেকে আসলো? সূর্য তো তাও বুঝলাম, এটা একটা মিডিয়াম সাইজ স্টার, একটা তারা, গ্রহ যদি না, এটা তো তারা, এটা তো সেন্টার, এটা তো থাকবেই। এবং গ্রহ টহ তো ঠিক, উপগ্রহ কিভাবে আসলো? আসলে মুনকে যে সকল অ্যাস্ট্রোলজিতে, ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি বলেন, অ্যারাবিক অ্যাস্ট্রোলজি, পার্সিয়ান অ্যাস্ট্রোলজি, আমাদের দেশীয় অ্যাস্ট্রোলজি, সবাই আমরা মুনকে, উপগ্রহকে একটা এলিমেন্ট হিসেবে ধরি, এবং হাজার হাজার বছর ধরে এটা থেকে আমরা খুব ভালো ইম্প্যাক্টের রেজাল্ট পাই। সো মুন ইজ দ্য সেকেন্ড এলিমেন্ট। এরপরে আমাদের থাকে হচ্ছে গ্রহগুলা। তো 5টা মূল গ্রহ আমরা আসলে বার্থ চার্টে ডিনোট করি অথবা উল্লেখ করি: মার্কারি, ভিনাস, মার্স, জুপিটার এবং স্যাটার্ন। বাংলায় যদি বলি, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি। এই 5টা গ্রহ আমাদের বার্থ চার্টে থাকে। এখন একটা একটু কন্ট্রোভার্সিয়াল টপিকে আসি, সেটা হচ্ছে ইউরেনাস, নেপচুন অ্যান্ড প্লুটো। প্লুটো তো ঠিক গ্রহ না, বাট ইটস অ্যান এলিমেন্ট, কসমিক অবজেক্টস। এখন মডার্ন অ্যাস্ট্রোলজিতে, ইভেন আমাদের দেশীয় অ্যাস্ট্রোলজির মডার্ন ফর্মে, আমরা সবাই আসলে ইউরেনাস, নেপচুন, প্লুটো ব্যবহার করি, আমি নিজেও ব্যবহার করি। কিন্তু ক্লাসিক্যাল টাইমসে, যখন আসলে টেলিস্কোপ ছিল না, শুধু খালি চোখে আসলে কসমিক অবজেক্টস দেখা হতো, তখন যারা চার্ট বানাতেন তাদের পক্ষে খালি চোখে, যেহেতু ইউরেনাস, নেপচুনের প্লুটো দেখা যায় না, খালি চোখে আমরা আসলে স্যাটার্ন পর্যন্ত, শনি পর্যন্ত দেখতে পাই, তো তারা আসলে ক্লাসিক্যাল বার্থ চার্টে এই 3টে এলিমেন্ট তারা আসলে উল্লেখ করতেন না। কিন্তু ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে তো মডার্ন ডেটা করাই হয়, আমরাও করি, আমি নিজেও করি। কিন্তু একটা ক্লাসিক্যাল বার্থ চার্টে সাধারণত আমরা ইউরেনাস, নেপচুন এবং প্লুটো উল্লেখ করি না। এবং যেহেতু আমরা এখন একটা বার্থ চার্ট কিভাবে তৈরি হয়, এটার ডেফিনিশন, সংজ্ঞা, স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করছি, সো আমরা আপাতত এই 5টা জিনিস নিয়েই থাকি। এই 3টা নিয়ে আমরা আরো ডিটেইল যখন পরে পড়াশোনা করব, পরে আমরা বলবো, তখন এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এখনো পর্যন্ত আমরা কি কি পেলাম? ভেরি সিম্পল, সূর্য পেয়েছি আমরা, দেন চাঁদ পেয়েছি 2, আর 5টা গ্রহ, মার্কারি, ভিনাস, মার্স, জুপিটার, স্যাটার্ন, 7টা জিনিস পেয়ে গেলাম।
এই 7টা, এই তো বার্থ চার্টে তো এই 7টা জিনিসই থাকবে, তাই না? ইউরেনাস নেপচুন প্লুটো তো আমরা সাইড করে দিয়েছি যে এটা পরে দেখবো। না, বার্থ চার্টে আরো 2টা জিনিস থাকে, অ্যান্ড ভেরি মিস্টিরিয়াস 2 থিংস। একটা হচ্ছে রাহু এবং আরেকটা হচ্ছে কেতু। এখন এই রাহু আর কেতু শুনে তো আপনাদের অনেকের মনের মধ্যে এখন আসবে, আরে ভাবছিলাম তো কি যুক্তি বিজ্ঞান তথ্য উপাত্ত দিয়ে অ্যাস্ট্রোলজি করা হবে, হঠাৎ এর মধ্যে রাহু কেতু এসব কোথা থেকে আসলো, এগুলো আসলে কি? রাহু কেতু অ্যাস্ট্রোফিজিক্সেরই পার্ট, যুক্তি এবং বিজ্ঞানেরই পার্ট। সো লেট মি এক্সপ্লেইন যে আসলে রাহু এবং কেতু এই শব্দ দুইটা আসলে কি এবং এটা কোথা থেকে আসছে। রাহু আর কেতু হচ্ছে আসলে আমাদের চাঁদের 2টা নোড। নোডটাকে আমি একটু ব্যাখ্যা করি। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, আমরা তো সবাই জানি, ভেরি বেসিক। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে এবং চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে। আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ, এটা তো পৃথিবীর চারিদিকে ঘুরছে। তো পৃথিবীর যে অরবিট সূর্যের চারিদিকে এবং চাঁদের যে অরবিট পৃথিবীর চারিদিকে, এই 2টা অরবিট উত্তরে এবং দক্ষিণে 2 জায়গায় ইন্টারসেক্ট করে। নর্থ এ যেখানে ইন্টারসেক্ট করে সেটাকে বলা হয় নর্থ নোড অফ দ্য মুন বা রাহু, এবং দক্ষিণে যেখানে ইন্টারসেক্ট করে সেটাকে বলা হয় সাউথ নোড অফ দ্য মুন বা কেতু। এটা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে বলে নর্থ নোড অ্যান্ড সাউথ নোড, আমাদের দেশীয় অ্যাস্ট্রোলজিতে আমরা নাম দিই রাহু এবং কেতু। ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ অল অ্যাস্ট্রোলজি। যে অ্যাস্ট্রোলজি বলেন, ধরেন 1100-1200 সালের দিকে তিউনিসিয়ান অ্যাস্ট্রোলজিতে যেই অ্যারাবিক বইগুলো আছে যেগুলো আমরা এখন পড়তে পারি, ওর ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে, আর আমাদের দেশীয় অ্যাস্ট্রোলজিতে তো অবশ্যই রাহু কেতু ইজ ওয়ান অফ দ্য মেজর থিংস ইন আওয়ার অ্যাস্ট্রোলজি। ঠিক আছে, রাহু কেতু তো তাহলে বুঝলাম। তাহলে কয়টা জিনিস পেলাম যে বার্থ চার্টে রাখার মতো? না, আর কিছু নাই, এই কয়টা জিনিসই। আরো জিনিসপত্র আছে, আমরা ভবিষ্যতে দেখব, কিন্তু আপাতত ক্লাসিক বার্থ চার্ট তৈরি করতে আমাদের লাগে এই 9টা জিনিস। সূর্য, চাঁদ, ঠিক আছে, 5টা গ্রহ মার্কারি, ভিনাস, মার্স, জুপিটার, স্যাটার্ন এবং রাহু এবং কেতু। এই 9টা জিনিস নিয়ে আসলে আমাদের খেলা। এই 9টা জিনিস আপনার জন্মের সময় আকাশে কোথায় ছিল সেটা একটা কাগজে তুলে আনা অথবা সফটওয়্যারের মাধ্যমে একটা ফ্রেমওয়ার্কে নিয়ে আসা, সেই কাজটা করাই হচ্ছে বার্থ চার্ট তৈরি করা। তো এখন পেয়ে তো গেলাম কি কি রাখবো কাগজে, কি কি আমরা আঁকবো, কিন্তু এখন তো রেফারেন্স লাগবে। কিসের ভিত্তিতে আঁকবো? মানে হাউ উড উই ড্র ইট? ঠিক আছে, এখন এলিমেন্টগুলো তো সব পেয়ে গেছি, এখন কাগজে আঁকতে হবে। তো কোনটাকে সেন্টার রেফারেন্স ধরবো? এখন স্বভাবতই আপনাদের সবার মাথায় আসবে যে সূর্যকে ধরবেন। সান ইজ দ্য সেন্টার অফ এভরিথিং, এটা তো সবকিছু শুরু হয়, এটা তো সবচেয়ে বড় জিনিস, এটাই তো আমাদের সেন্টার হওয়া উচিত। না, সূর্যতে তো আপনি নাই। আপনি কোথায় আছেন? আপনি আছেন পৃথিবীতে। আপনার লঙ্গিটিউড ল্যাটিটিউড কোথায়? এখানে। ধরেন আপনার জন্ম হয়েছে সিলেটে, নারায়ণগঞ্জে, কুমিল্লায়, এইটা হচ্ছে আপনার সেন্টার। এইটার রেফারেন্সে সবকিছু আঁকতে হবে। এখন ধরেন মানে যে ইলন মাস্ক সাহেব, উনি মার্সে লোক পাঠাচ্ছেন। এখন উনি মার্সে যদি লোক পাঠাইতে পারেন, তারা যদি মার্সে যে প্রক্রিয়েট করতে পারে, তাদের বাচ্চা কাচ্চা হয়, তারা যদি এখন তাদের বার্থচার্ট করতে যায়, সেটা আসলে কিভাবে হবে সেটা ইটস এ ডিফারেন্ট ম্যাটার অল টুগেদার। বাট অ্যাজ অফ নাও আমরা সবাই আসলে পৃথিবীতে আছি, আমাদের পৃথিবীতে জন্ম হয়েছে। সো আমাদের বার্থ চার্টে সেন্ট্রাল জিওসেন্ট্রিক লোকেশন হবে দ্য আর্থ অথবা পৃথিবী। তাহলে পৃথিবীকে সেন্টারে ধরে আমরা আসলে আমাদের আশেপাশে যেই কসমিক অবজেক্টস গুলো যেই স্পেসে ঘুরছে, এই স্পেসটাকে আমরা ভাগ করব। এখন আপনারা যারা দেখছেন ভাববেন যে ভাই একটা 2D ছবি নিয়ে বসছেন এমনি, এটা মানে 2D ছবি, এটা এরকম কেক কাটার মতো করে ভাগ করবে, এটা এটা কি আসলে, এটা কি সাইন্টিফিক কিনা? এখন কথা সত্য, মানে এগুলো তো আসলে ঠিক 2D অবজেক্ট না, এগুলো তো এখন 3D অবজেক্ট। 3D অবজেক্ট আবার এগুলো ঘুরতেছে, মানে এটা নিজেরা নিজেরা ঘুরতেছে, আবার একটা আর একটা সাপেক্ষে ঘুরতেছে, সূর্যের সাপেক্ষে ঘুরতেছে, মানে অনেক ধরনের মোশন এখানে ইনভলভ। তো এরা কি আসলে এদেরকে 2D চিন্তা করে এরকম একটা ফ্ল্যাট লাইক সারফেস নিয়ে আমরা এদেরকে কি আসলে ভাগ করতে পারি কিনা? হ্যাঁ, করতে পারি। কারণ অ্যাস্ট্রোফিজিক্সে এত বড় অনেকগুলো এলিমেন্টস,
যখন একটা আরেকটা সাপেক্ষে ঘুরে এবং মাধ্যাকর্ষণ শক্তি এবং অন্যান্য ফোর্সে যখন ইন্টারকানেক্টেড থাকে, তখন তাদেরকে একটা সেম প্লেনে কল্পনা করে নেওয়া হয়। এখন একটু ভ্যারিয়েশন আছে, যেমন ধরেন এই 2 ডিগ্রি উপরে 3 ডিগ্রি নিচে এরকম কিছু ব্যাপার স্যাপার আসলে আছে, যদি খুব বেশি ডিটেল অথবা খুঁটিনাটি ধরতে চান। কিন্তু এদের সবাইকে আসলে পৃথিবীর সেন্টারে রেখে এরকম কেক কাটার মতো করে 360 অ্যাঙ্গেল ধরে আসলে ভাগ করে ফেলাটা আর যাই হোক অবৈজ্ঞানিক হচ্ছে না। সো এরা আসলে একই প্লেনে আছে, তো আমরা এদেরকে আসলে এভাবে ভাগ করে ফেলতে পারি। তো এখন পৃথিবীকে তো সেন্টারে ধরে ফেলছি, এখন ভাগ করব, তো এটা কি ইচ্ছা মতো ভাগ করে ফেলবো? মানে ধরেন 10টা 15টা 20টা 30টা মানে যা খুশি ভাগ করে ফেলবো? না, আমরা আসলে আকাশে কোনো রেফারেন্স খোঁজার চেষ্টা করব, যে আকাশে কোনো রেফারেন্স আছে কিনা যার সাপেক্ষে আমরা আসলে ভাগ করতে পারি। হ্যাঁ, আকাশে রেফারেন্স আছে। আমাদের এই যে সোলার সিস্টেম, তার আশেপাশে একটা নক্ষত্রপুঞ্জের বেল্ট আছে। নক্ষত্রপুঞ্জ কি? অনেকগুলো নক্ষত্র বা তারার সমষ্টি। এখন এই তারার সমষ্টিগুলোর নাম যখন আপনাদেরকে বলবো, আপনারা সবাই বলবেন আরে এটা তো আগেই জানি, এটা তো সারা জীবন শুনছি। হ্যাঁ, এগুলোকে বলা হয় জোডিয়াক সাইন্স বা রাশি। এই পৃথিবীর আশেপাশে আমাদের এই 12টা নক্ষত্রপুঞ্জ রয়েছে, এবং 12টা নক্ষত্রপুঞ্জের রেফারেন্সে আমরা পৃথিবীর আশেপাশে যে স্পেসটা আছে 360 ডিগ্রি স্পেসটাকে আমরা 12টা নক্ষত্রপুঞ্জ, 12টা রাশি, 12টা জোডিয়াক, সো আমরা 12 ভাগে ভাগ করি। 360কে যদি 12 ভাগে ভাগ করি তাহলে প্রত্যেকটা ভাগে আসলে 30 ডিগ্রি করে, এবং এদেরকে নাম দেওয়া নাকি ইজি হয়ে গেল। আকাশে তারা যে রেফারেন্সে আছে, এখানে আছে অ্যারিস বা মেষ, এরপরে টরাস বা বৃষ, এরপরে জেমিনি বা মিথুন, ক্যান্সার বা কর্কট, লিও বা সিংহ, ভার্গো বা কন্যা, লিব্রা বা তুলা, স্করপিও বা বৃশ্চিক, স্যাজিটেরিয়াস বা ধনু, ক্যাপ্রিকর্ন বা মকর, অ্যাকুয়ারিয়াস বা কুম্ভ, পাইসিস বা মীন। এই 12টা নামে আমরা আসলে পৃথিবীর আশেপাশের যে 360 ডিগ্রি স্পেসটা আছে তাদেরকে 30 ডিগ্রি ইকুয়াল ভাগে আমরা ভাগ করি বেসড অন দ্য রেফারেন্স। এখন আরো ডিটেল আছে, এটাই শেষটা। এই ভাগগুলোকে আরো, আমি একটু আগে একটা শব্দ ব্যবহার করলাম নক্ষত্রপুঞ্জ, এর মধ্যে আরো অনেক নক্ষত্র আছে। তো সেই নক্ষত্রগুলো যদি আমরা ধরি, এই 12 ভাগকে আসলে 27 ভাগ পর্যন্ত আমরা অ্যাস্ট্রোলজিতে করি। এগুলাকে আরো 3 করে আমরা 27 ভাগ পর্যন্ত করতে পারি। কিন্তু সেটা আরো ডিটেলের বিষয়। আমি যখন কারোর বার্থ চার্ট দেখি, অথবা যে কোনো অ্যাস্ট্রোলজার কারোর বার্থ চার্ট দেখেন, ভালো অ্যাস্ট্রোলজার, তারা আসলে ওই ডিটেল ভাগগুলো আসলে দেখেন, বাট বেসিক্স বোঝার জন্য আমাদের এই 12 ভাগ পর্যন্তই আমাদের জন্য গুড এনাফ। এখন আমাদের পৃথিবীর আশেপাশে যে স্পেস, সেটাকে তো আমরা 12 ভাগে আমাদের পরিচিত শব্দগুলো, পরিচিত রাশি, সেগুলোতে আমরা ভাগ করে ফেলেছি। তাহলে এখন এই ভাগগুলোর মধ্যে আগে যে 9টা এলিমেন্ট আমরা খুঁজে বের করলাম, যেগুলো আমরা বার্থ চার্টে দিব, সূর্য, চন্দ্র, গ্রহগুলো, রাহু, কেতু, এগুলো এখন বসাতে হবে। তখন আমাদের এক্স্যাক্টলি জানতে হবে যে এগুলো আসলে কোথায় আছে অথবা কত ডিগ্রিতে ছিল। সেটা করার জন্য আমরা সফটওয়্যার ব্যবহার করি। প্রচুর সফটওয়্যার আছে, প্রচুর, এবং দিজ আর ইন গ্রেট ডিটেল, এবং এখানে নাসার ডেটা ইউজ করা যায়। আপনি সেখানে আপনার বার্থ ডেট, টাইম, লোকেশন এগুলো দিলে আপনার এই ইনফরমেশনগুলো আপনি আসলে পাবেন, এবং এই ইনফরমেশনগুলো আপনি এক্স্যাক্টলি লঙ্গিটিউড, আপনি সবকিছু আপনি আপনার গ্রহগুলা, এবং ইউ উইল গেট অল দ্য ইনফরমেশন। তা সেটা পাওয়ার পরে আমরা আসলে উই নাও নো কোথায় কোনটা প্লেস করতে হবে। সো এখন আমরা যে ডেটটা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম, 1 জুন 1990 সকাল 9টা 25 মিনিট, সেই বার্থ চার্টে আমরা দেখতে পাচ্ছি যে তার অ্যারিস বা মেষ রাশিতে আছে ভিনাস এবং মার্কারি, এই 2টা গ্রহ। টরাস বা বৃষ রাশিতে আছে সূর্য, জুপিটার বা বৃহস্পতি আছে মিথুন রাশিতে, কেতু কেতু আছে কর্কট বা ক্যান্সার রাশিতে, মুন আছে সিংহ রাশিতে, দেন ক্যাপ্রিকন বা মকর রাশিতে রাহু এবং শনি আছে, এবং পাইসিস বা মীন রাশিতে আছে মার্স বা মঙ্গল। তো আমরা পেয়ে গেলাম, মোটামুটি পেয়ে গেছি। কিন্তু আরো অনেক কিছু আছে। প্রথম ব্যাপার হচ্ছে কি, আমরা আসলে আমাদের দেশি অ্যাস্ট্রোলজিতে বার্থ চার্ট এভাবে আঁকি না, এভাবে গোল ভাবে আমরা আসলে বার্থ চার্টটা আঁকি না। অনেক কারণ আছে। একটা হচ্ছে কি, একটা সার্কুলার ফর্মটা হাতে আঁকা ইজ কোয়াইট ডিফিকাল্ট, অ্যান্ড সেকেন্ডারিলি এই প্ল্যানেটগুলোর মধ্যে ইন্টার রিলেশন,
একে অপরের যোগাযোগ অথবা ডিগ্রিগুলা বোঝা অথবা ডিগ্রিগুলার অ্যাসপেক্ট বোঝা, এটা একটা সার্কুলার ফর্মে অনেক কঠিন হয়ে যায়। তো আমরা আমাদের দেশীয় অ্যাস্ট্রোলজিতে এই সার্কেলটাকে একটা স্কোয়ার ফর্মে নিয়ে আসি। এই স্কোয়ার ফর্মটা আসলে একটা সার্কেলের মতোই। এখানে যদি দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ওই 12টা ঘরকেই আমরা ডায়মন্ড শেপের কতগুলা স্কোয়ারে নিয়ে এসেছি এবং একটা স্কোয়ার ফর্মে চলে এসেছি। এইটা হচ্ছে আমাদের দেশীয় অ্যাস্ট্রোলজির একটা ক্লাসিক্যাল বার্থ চার্টের প্যাটার্ন। এখানেই আমরা ওই আকাশের যেই পুরা স্ন্যাপশটটা আছে, ওর আকাশে গ্রহ নক্ষত্রের যে পজিশনটা আছে, সেটাকে আমরা একটা সিম্পল একটা স্কোয়ারের মধ্যে নিয়ে আসতে পারি। তো আমরা তো মোটামুটি পেয়ে গেলাম, আর সবই পেয়ে গেলাম আসলে কোন রাশিতে কোন গ্রহ আছে, কোথায় নোডস আছে, কোথায় উপগ্রহ আছে, আমরা সবই পেয়ে গেছি, তাই না? ডান, এই তো বার্থ চার্ট, তো দেখা শুরু করে দিতে পারি। এখন এখানে একটা প্রশ্ন আছে। এখন 1 নম্বর যেটা, সেটা হচ্ছে আমরা একটু আগে যদি দেখি, 1 নম্বর হচ্ছে অ্যারিস রাশি, 2 নম্বর টরাস, 3 নম্বর জেমিনাই, 4 নম্বর ক্যান্সার। এখন সকল মানুষের চার্ট কি 1 নম্বর থেকেই শুরু হবে? সবার চার্ট কি এই মেষ রাশি অথবা অ্যারিস থেকেই শুরু হবে? অথবা আমাদের চার্টটা শুরু হয় কিভাবে? কোথা থেকে আমরা আমাদের চার্টটা পড়া শুরু করব? Where do we begin reading the chart? আমরা আমাদের চার্টটা শুরু করি আপনার অ্যাসেন্ডেন্ট বা রাইজিং সাইন বা লগ্ন যেখানে, সেখান থেকে। এবং প্রত্যেকটা মানুষের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন ইজ ডিফারেন্ট। এটা আপনার একান্ত ইউনিক ব্যাপার। আপনার লগ্ন যেখানে, সেখান থেকে আমরা আপনার চার্টটা পড়া শুরু করব। ঠিক আছে, তাহলে আমরা আমাদের শেষ জিনিসটা বলতে গেলে, যেটা বার্থ চার্টের মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলোর একটা, অ্যাসেন্ডেন্ট বা লগ্ন, সেখানে পৌঁছে গেছি। তাহলে লগ্নটা আসলে কি, এটা বুঝতে হলে আমরা আগে একটু সূর্য কিভাবে ওঠে এটা একটু ব্যাখ্যা করি, তাহলে আসলে লগ্নও বুঝে যাবেন আপনারা সবাই। তা পৃথিবীতে আমাদের হরাইজন্টাল প্লেনটা কি, এটা আসলে কি? এখন ধরেন কোনো ভাই কম্বোডিয়া থেকে ভিডিও দেখছেন, আমাদের অনেক বাংলাদেশি ভাইরা কম্বোডিয়াতে আছেন, দেখতে পারেন, তো ক্যালিফোর্নিয়া থেকে কেউ একজন দেখছেন। এখন কম্বোডিয়াতে তো আমার আগে সূর্য ওঠে, বাংলাদেশে তো পরে ওঠে, দেন ক্যালিফোর্নিয়াতে আরো পরে উঠবে। তো বিভিন্ন জায়গায় যে বিভিন্ন সময়ে সূর্যটা ওঠে, তার কারণ হচ্ছে আমাদের সবার হরাইজন্টাল প্লেনটা ডিফারেন্ট। হরাইজন হচ্ছে আমার হরাইজন লাইন, যেই হরাইজন লাইনটা সূর্য পূর্ব দিক থেকে ক্রস করলে আমাদের মনে হয় সূর্য উঠেছে, এবং পশ্চিম দিক দিয়ে নেমে গেলে আমাদের মনে হয় সূর্য আসলে ডুবে গেছে। মানে মনে হয় না, সূর্য আসলে ডুবেই যায়। এখন সূর্য তো আর ওঠেও না নামে না, আমাদের পৃথিবীটা আসলে আহ্নিক গতি ঘুরছে। তো আমাদের ইস্টার্ন হরাইজনটা যখন সূর্যকে এভাবে ক্রস করে যায়, আমরা দিন হয়ে যায়, সকাল হয়, এবং আমরা সূর্য ওঠে এটা বুঝতে পারি। এখন এই সূর্য ওঠা এবং সূর্য ডোবার যে ঘটনাটা, সেটার মতো আমাদের যে রাশিগুলা নিয়ে আমরা একটু আগে কথা বললাম, এই অ্যারিস, টরাস, জেমিনি, ক্যান্সার, এরা সবাই আসলে এই ইস্টার্ন হরাইজন দিয়ে এরাও এরকম রাইজ করে অথবা এরাও এরকম ওঠে। এই যে এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন, এ ধরেন এখানে অ্যারিস ইস্টার্ন হরাইজন দিয়ে উঠছে আমরা দেখতে পাচ্ছি, লিব্রা উঠছে এখানে দেখতে পাচ্ছেন, ক্যাপ্রিকন উঠছে দেখতে পাচ্ছেন। এবং এই প্রত্যেকটা রাশি দিনে ধরেন 2 ঘন্টার মতো সময়ের জন্য ইস্টার্ন হরাইজন দিয়ে উঠতে থাকে। তো 24 ঘন্টার দিন, তো 12টা রাশি আসলে একদিনে 2 ঘন্টার জন্য রাইজ করে। তো আপনার যখন জন্ম হয়েছে, আমরা আমাদের প্রিয় ডেটে ফিরে যাই, 1 জুন 1990 সকাল 9:25 ঢাকা বাংলাদেশে যেই রাশিটা আমাদের ইস্টার্ন হরাইজন বা পূর্ব হরাইজন্টাল প্লেনে রাইজ করছিল বা উঠছিল, সেটা হচ্ছে আপনার লগ্ন বা অ্যাসেন্ডেন্ট, এবং আপনার চার্টটা ওই জায়গাটা থেকে পড়া শুরু হবে। ওটা হবে আপনার প্রথম ঘর বা ফার্স্ট হাউস। তো এখন আমরা আমাদের পুরানো চার্টে ফিরে যাই। এখানে তো আমাদের এই যে প্রথম ঘরে ভিনাস আর মার্কারি ছিল, এখান থেকে শুরু হচ্ছিল, মেষ রাশিতে শুরু হচ্ছিল। এটা হচ্ছে ভুল চার্ট, এটা ঠিক চার্ট না। দ্য কারেক্ট চার্ট ইজ, এই ভদ্রলোক বা ভদ্র মহিলা তার ফার্স্ট হাউস অথবা প্রথম ঘর যেখান থেকে আমরা চার্টটা শুরু করব পড়া, সেটা হবে ক্যান্সার।
বা কর্কট রাশি, 4 নম্বর, ক্যান্সারকে আমরা অলওয়েজ 4 দিয়ে ডিনোট করি। এগুলো আস্তে আস্তে আপনারা সবাই জেনে যাবেন যে কোন সাইনটাকে আমরা কত নাম্বার দিয়ে ডিনোট করি। তো এখান থেকে ওনার চার্টটা আসলে পড়া শুরু হবে। তো ফাইনালি আমরা আসলে বার্থ চার্টটা পেলাম। আই রিয়েলি উইশ যে এই ভদ্রলোক অথবা ভদ্রমহিলা আমাদের এই ভিডিওগুলো দেখেন, বিকজ এই বার্থ ডেটটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। তো ওকে, বার্থ চার্ট আমরা পেয়ে গেছি। বিউটিফুল চার্ট, বিউটিফুল চার্ট। দিস ইজ দ্য অ্যাকচুয়াল বার্থ চার্ট, এটাই উনার বার্থ চার্ট। তো কিছু একটা চার্ট দেখলে আসলে কথা বলতে ইচ্ছা করে, তো কিছু এমনি আমরা নিজেরাই আলোচনা করি। তো ভেরি ইন্টারেস্টিং চার্ট। উনার বিষয়ে এই ভদ্রলোক বা ভদ্র মহিলা যেই হন, ওনার আপনারা যদি ভিডিওটা কখনো দেখেন প্লিজ কমেন্ট করে জানাবেন যে যা বলছি আপনার কি মনে হয়। উনার মা, লাইক হি অর শি হ্যাজ এ ট্রিমেন্ডাস, লাইক ভেরি পাওয়ারফুল মাদার। মা আসলে পলিটিক্যাল ফ্যামিলি থেকে আসা ফর শিওর উনি পলিটিক্যাল কোনো ফ্যামিলি থেকে এসেছেন। ডেফিনেটলি মায়ের ফ্যামিলি থেকে চাচা বলেন অথবা উনার নানা নিজে অথবা মার চাচা ইলেকশন করেছেন, ইলেকশন করে আসলে পাবলিক অফিস হোল্ড করতে পারেন। অ্যান্ড ফিনান্সিয়ালি খুবই ভালো, নানা বাড়ির দিকে আসলে খুবই ভালো ফিনান্সিয়াল অবস্থা থাকার কথা। যেখানেই হোক, যেই স্কেলেই হোক, মানে আপনার এটা বিলিয়ন্সও হতে পারে, আবার ধরেন 65 লক্ষ টাকাও হতে পারে, বাট লাইক দেয়ার উইল বি মানি অ্যান্ড দেয়ার উইল বি পাওয়ার নানা বাড়ির দিক থেকে। এবং ছোটবেলাতে নানা বাড়ির সাথে খুব ভালো যোগাযোগ থাকবে, নানা বাড়ির সাথে ভালো কানেকশন থাকবে। And also, mother will have a temper. আপনার মায়ের একটা টেম্পার থাকবে, রাইচাস হবে, মানে এমন না যে বিনা কারণে চিৎকার চেঁচামেচি করবে, বাট হ্যাঁ একটা রাগ থাকবে, বাট উইল অলসো ভেরি লাভিং এন্ড কেয়ারিং। আই সি বাবার সাথে রিলেশন ইজ ইন্টারেস্টিং। উইথ ফাদার ইট উইল বি এ ভেরি ইন্টারেস্টিং রিলেশন। আপনার বাবা আপনার জন্য অনেক কিছু করবে, অ্যান্ড হোয়াট এভার হি ক্যান ডু করবে, কিন্তু আপনার অলওয়েজই ইমোশনালি মনে হবে ইট উইল বি আনস্পোকেন। আপনি কখনো হয়তো আপনার বাবাকে বলবেন না আর বলেননি, বাট আপনার অলওয়েজ মনে হবে যে বাবা হয়তো আরেকটা কিছু করতে পারতো। একটা ইমোশনাল একটা টানাপোড়েন থাকার একটা সিচুয়েশন আছে বাবার সাথে। অ্যান্ড মাদার উইল বি দ্যাট প্রমিনেন্ট ফিগার ইন ইউর লাইফ। পড়াশোনার দিকে আমি এখন এই ভদ্রলোক আর ভদ্রমহিলা ইজ অলরেডি ইন হিজ অর হার মিড 30s, সো আই হোপ আপনি ডাক্তারি পড়েছেন। ডাক্তারি পড়া আপনার জন্য লাইক মানে ইউ ক্যান স্টাডি মেডিসিন, খুব ভালো করবেন। অথবা মেরিন ইঞ্জিনিয়ারিং যদি পড়ে থাকেন, আমি এখন এগুলো যদি পড়ে থাকেন, ধরেন মেরিন ইঞ্জিনিয়ারিং যদি পড়ে থাকেন অথবা শিপিং রিলেটেড কিছু যদি পড়ে থাকেন, সো highly successful career in those fields. আপনার আসলে ছোটবেলা থেকে লাইক 13-14 বছর বয়স থেকে আফটার পিউবার্টি একটা রিলেশনশিপের প্রতি, একটা অপোজিট সেক্সের প্রতি একটা অ্যাট্রাকশন আছে, বাট দেয়ার ডিলেইজ। এখন আপনারা বলবেন যে ভাই এটা তো সবারই থাকে, ভাই সবার থাকতে পারে, বাট এই ভদ্রলোক বা ভদ্রমহিলা যে লেভেলের অ্যাট্রাকশন, এটা অন্য টাইপের অ্যাট্রাকশন হবে, এটা অনেক তীব্র অ্যাট্রাকশন হবে। বাট ম্যারেজ অথবা স্ট্রাকচার্ড রিলেশনশিপে একটা ডিলে আছে। আমার মনে হয় না আপনার এখনো বিয়ে হয়েছে। আই এম প্রিটি কনভিন্সড। এখন বলতে পারেন যে 35 বছর বয়স আমাদের দেশে একজন ফিমেল তো হয়ে যাওয়ার কথা। যদি হয়ে যায় তাহলে হয়তো আরেকবার হতেও পারে, কারণ এখানে ডিলে তো আছেই, অ্যান্ড যদি একবার হয়ও 37-38 বছর বয়সের আগে, ওর মানে 40 বছর বয়সের আগে, ওর 42 পর্যন্ত বলতে পারি আসলে পার্সোনাল রিলেশনশিপ, খুব ভালো পার্সোনাল রিলেশনশিপের যেই ব্যাপারটা, এটা পেতে আসলে টাইম লাগবে। আর অনেক কিছু বলা যায়, বাট আসলে সবচেয়ে পজিটিভ কথা দিয়ে শেষ করি। এই চার্টটা যার, ইউ উইল হ্যাভ অ্যান অ্যামেজিং মাদার, ফিনান্সিয়ালি প্রচন্ড লাইক গ্রেট ফরচুন। এখন গরিব বড়লোক ভাই সব রকমেরই আছে, বাট এটার গরিবও হবে লাইক উইল ইনহেরিট লাইক 60 lakhs এই টাইপের, এরকম গরিব আর কি। সো আপনি বুঝতে পারতেছেন। সো মানে
অ্যান্ড লেখাপড়ার দিকে খুব ভালো ভালো চার্ট, লেখাপড়ার জন্য প্রচন্ড ভালো চার্ট। স্পেশালি অ্যাজ আই সেড, যদি মেডিসিন পড়েন, সার্জারির দিকেও যদি যান, অথবা মেরিন ইঞ্জিনিয়ারিং এই টাইপের, অথবা শিপিং রিলেটেড এই টাইপের জিনিসপত্র যদি পড়েন, খুব ভালো চার্ট। অ্যান্ড ব্যবসা ভাগ্য খুবই ভালো। আপনি আসলে যেই পড়াশোনা করেন, ধরেন আপনি ডাক্তারি পড়েছেন, মেডিসিনই পড়েছেন, কিন্তু আপনি আসলে আপনার বন্ধু অথবা আপনার হাজবেন্ড অথবা ওয়াইফের সাথে একটা হাসপাতালের ব্যবসা শুরু করতে পারেন, অথবা আপনি মেরিন ইঞ্জিনিয়ার, অথবা আপনি শিপিং লাইনে পড়াশোনা করেছেন, আপনি ট্রান্সপোর্টেশন এই ধরনের ব্যবসা একটা শুরু করে ফেলতে পারেন উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড উইথ ইউর স্পাউস। সো ব্যবসা ভাগ্য খুবই ভালো। যাই হোক, লেটস এন্ড ইট। এরকম আসলে একটা চার্ট নিয়ে কথা বলতে থাকলে ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়। বাট ইয়া, এই বার্থডেতে 1 জুন 1990, 9টা 25 মিনিট, ঢাকা বাংলাদেশ লোকেশন। আমার এই ভিডিওটা যদি দেখেন, কমেন্টে জানান যে আপনার সাথে কতটুকু মিলছে। ঠিক আছে, আমরা আসলে অ্যাস্ট্রোলজির সবচেয়ে জটিলতম বিষয়গুলোর একটা, যে বার্থ চার্ট আসলে কি, এটা কিভাবে আসে এবং এটা কিভাবে আমাদের লাইফকে ইম্প্যাক্ট করে, এগুলো নিয়ে আমরা আসলে একটা ডিপ ডাইভ করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের সবাই আসলে বুঝতে পেরেছেন যে বার্থ চার্ট কিভাবে তৈরি হয় এবং এটার আসলে সায়েন্টিফিক অ্যাসপেক্টগুলো কি। তো এই ধরনের ভিডিও দেখতে এবং আমার সাথে আরো যোগাযোগ বাড়াতে মাহা সাবস্ক্রাইব করুন। আমরা ইউটিউবে আছি, ফেসবুকে আছি, ইনস্টাগ্রামে আছি, টিকটকে আছি, সব জায়গায় আমাদেরকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন, এবং আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। তো আমাদের সাথে থাকেন, নিয়মিত দেখা হবে।